স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকারের মতো শুধু নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়, এমনটি মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সদস্য সচিবের দাবি, বিদ্যমান সংবিধানে কিভাবে জনপ্রত্যাশা পূরণ করবে সে ব্যাখ্যা বিএনপিকে দিতে হবে। তবে সংস্কার, বিচার ও ভোট কোনোটার জন্য কোনোটা পিছিয়ে যাওয়া ঠিক হবে না বলে মত বিশেষজ্ঞের। গেল ৫ দশক ব্যক্তি, পরিবার ও গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতি, জনপ্রত্যাশা ব্যর্থ হয়েছে এমন দাবিতে প্রথাগত রাজনীতির পরিবর্তে নতুন ধারার অঙ্গীকার করে গেল ২৮শে ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে জুলাই-আগস্টের বিপ্লবী তরুণদের এই রাজনৈতিক অভিষেক নিয়ে বেশ কয়েকটি রাজনৈতিক দলের মতপার্থক্য রয়েছে। এনসিপির সদস্য সচিব জানান, বিদ্যমান সংবিধানে কিভাবে জনপ্রত্যাশা পূরণ করবে সে ব্যাখ্যা দেওয়া উচিত বিএনপি। কেয়ারটেকার গভর্নমেন্ট যেভাবে শুধু নির্বাচন করিয়ে দিয়ে তার দায়িত্ব সম্পন্ন করে, অন্তর্বর্তীকালীন সরকার তেমন নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের ৫৪ বছরের ঘুরে ধরা যে রাষ্ট্র ব্যবস্থা, সেটার সংস্কার করে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা আমাদের সামনে হাজির করবার দায়িত্ব তাদের উপরে রয়েছে। কেন গণপরিষদ নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে সেটা ব্যাখ্যা করছি। বিএনপিকেও ব্যাখ্যা করতে হবে যে কেন বিদ্যমান সংবিধানের অধীনে থেকেই সংস্কারের মধ্য দিয়ে এই সংকটের সমাধান করা সম্ভব। বলেন, প্রতিটি ক্ষেত্রে সংস্কারে সরকারের উচিত রোডম্যাপ তৈরি করা। সরকারের জায়গায় দলীয়করণের একটা প্রভাব আমরা দেখেছি ইতিমধ্যে। আমরা চাই যে বাংলাদেশের সার্বিক যতগুলো জায়গা আছে, শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গাতেই পরিবর্তন প্রয়োজন, সংস্কার প্রয়োজন। সেক্ষেত্রে সরকার যে কমিশনগুলো গঠন করেছে, সেই কমিশনগুলো ঐক্যমত্য কমিশনের থ্রোতে কাজ করবার জন্যে অলরেডি উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই সরকারের তরফ থেকেই স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কারের যে কার্যাবলীগুলো আছে সেটা নিয়ে তারা রোডম্যাপ প্রকাশ করুক। অবশ্য সংস্কার যেমন দরকার, তেমনি জাতীয় নির্বাচনও জরুরি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক। তাই একটির জন্য আরেকটি পিছিয়ে যাওয়া যৌক্তিক নয় বলে মত তার। সংস্কার, বিচার এবং নির্বাচন তিনটাকে প্রাধান্য দিয়ে যত দ্রুত সম্ভব বৈধ সরকার হাতে, বৈধ বলছি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া দরকার। এটাকেই হাইলাইট করছে না কেউ, যে তিনটা কাজে কিন্তু গুরুত্বপূর্ণ। অথচ তিনটা কাজ খুবই ইম্পর্টেন্ট। যত সময় যাচ্ছে তত প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে। অনেকে মনে করছে যে ইচ্ছা করলে নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায়, তা না। একটা বড় সংকটের মধ্যে দিয়ে এখন দেশ আছে। সংবিধান সংস্কার রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ছাড়া সম্ভব নয় বলেও মনে করেন অধ্যাপক মাহবুব। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। এই মুহূর্তে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে ব্রিফ করছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। 47 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শীতাংশু কুমার সুর চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর তথা পাবলিক সার্ভেন্ট হিসাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির আশ্রয়ে স্ত্রী ও কন্যার নামে ব্যাংক হিসাবে সন্দেহজনক বৃহৎ অঙ্কের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে দুর্নীতির সম্পৃক্ত অপরাধে অর্জিত অপরাধলব্ধ আয় জমা পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় উত্তোলনপূর্বক উহার অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপনে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করত ১,৯৯,৮৮,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বৈদেশিক মুদ্রায় ১,৬৯,৩০০ মার্কিন ডলার, ৫৫,০০০ ইউরো এবং ১,০০৫.৪ গ্রাম স্বর্ণালঙ্কার তথা বাংলাদেশি মুদ্রায় মোট ৫,৯৬,০০,০০০ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ একথা জানিয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে যে দুটো মামলা আছে, একটা জুলাই-আগস্টের গণহত্যার ব্যাপারে আর একটা হচ্ছে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ব্যাপারে। আজকে তার সাথে ওই মামলাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবকে ওই মামলাতে আসামি হিসাবে
গ্রেপ্তার দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম, সেই আবেদনটা আজকে মঞ্জুর হয়েছে। ডিএনএ রিপোর্টের ধীর গতিতে চট্টগ্রামে আটকে আছে শত শত ধর্ষণ মামলা। 2021 থেকে 2024 পর্যন্ত এই মামলার সংখ্যা 610টি। আর এই কারণে অভিযোগপত্র জমা ও বিচার প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে। বিচারের আশা হারিয়ে ফেলছে ভুক্তভোগী পরিবারগুলো। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চট্টগ্রাম মেডিকেলে ডিএনএ ল্যাব না থাকায় নির্ভর করতে হচ্ছে ঢাকার উপর। 2022 সালের 25শে অক্টোবর চিপস কিনতে দোকানে গিয়ে নিখোঁজ হয় শিশু মারজানা হক বর্ষা। 3 দিন পর নালা থেকে বর্ষার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে মুদি দোকানের কর্মচারী লক্ষণ। তবে 3 বছর পার হলেও ডিএনএ রিপোর্টের জটিলতায় এখনো মামলার চূড়ান্ত প্রতিবেদন দিতে পারেনি পুলিশ। কখনো থানা, কখনো আদালতের বারান্দায় ঘুরছেন বর্ষার পরিবার। আমরা এমনি প্রত্যেক মাসে কোর্টে যাই, উকিলে বলে যে আপনাদের রিপোর্ট যখন আসবে তখন অতি তাড়াতাড়ি আপনাদের কেস মামলাটা কোর্টে উঠবে। যতক্ষণ পর্যন্ত ডিএনএ রিপোর্ট না আসবে তারা কিছুই করতে পারবেন। এখন ডিএনএ রিপোর্ট নিয়ে আজকে 3 বছর হচ্ছে গিয়ে আমরা একই জায়গায় রয়ে গেছি আর কি, এটার কোনো রকম কিছুই হয় নাই। গত বছরের 25শে ফেব্রুয়ারি চাঁদগাঁও এলাকায় কোচিং সেন্টারে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করে এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনার 2 দিন পর প্রতিষ্ঠানের শিক্ষক জিসানকে গ্রেপ্তার করে পুলিশ। সেই মামলাও ঝুলে আছে ডিএনএ রিপোর্টের জটিলতায়। 2024 সালের 26শে জুন উদয়ন এক্সপ্রেসে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের 4 কর্মচারীর কাছে ধর্ষণের শিকার হন এক নারী। ডিএনএ রিপোর্টের ধীর গতিতে সে মামলাও আলোর মুখ দেখেনি। ডিএনএ রিপোর্টের ধীরগতির জন্য সংশ্লিষ্ট দপ্তরের চিকিৎসক ও মামলার তদন্তকারী কর্মকর্তার বদলি অন্যতম কারণ বলে দাবি পুলিশের। অনেক মেডিকেলের ডাক্তাররা বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে যায়, ওখান থেকে এসে ওনারা রিপোর্ট সই করাতেও দেখা যায় একজন আইওর অনেক বেগ পেতে হয়, অনেক সময় লাগে। আসলে প্রসেসগুলো যদি আরেকটু ইজি হয় আমাদের মামলাগুলো দ্রুত আমরা নিষ্পত্তি করতে পারি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বন্দরনগরীতে ল্যাব না থাকায় দেখা দেয় জটিলতা। আমাদের এখন ডিএনএ ল্যাবটা নাই, আমাদের এখন ডিএনএ টেস্টও হয় না। ডিএনএ স্যাম্পল কালেকশন করে আমরা এগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখন ওখান থেকে আসতে যে কদিন সময় লাগে, আসার সাথে সাথে কিন্তু রোগীরা কিন্তু পেয়ে যায়। গত 2 বছরে চট্টগ্রামের থানাগুলোতে এমন শত শত মামলা ঝুলে আছে ডিএনএ ও ফরেনসিক রিপোর্টের জটিলতায়। এর মধ্যে শুধু কোতোয়ালি থানাতেই আটকে আছে 20টির বেশি মামলা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ধর্ষকদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণ চেষ্টার শিকার 8 বছরের শিশুকে দেখতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় ভুক্তভোগীর পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়। আফরোজা আব্বাস আরও বলেন, বিচার প্রক্রিয়ার ধীর গতির কারণে ধর্ষণ বন্ধ হচ্ছে না। ধর্ষকদের দ্রুত জনসম্মুখে বিচার নিশ্চিত করা হলে সারা দেশে এমন ঘটনা কমে আসবে বলেও মনে করেন তিনি। যে নরপশুগুলো এদের তো খুব 2-1টা বিচার না হলে এরা আসলে কখনো মানুষ হবে না। তো আসিয়ার বিচারটা যদি, ওই ধর্ষণকারীর বিচার যদি একদম জনসম্মুখে খুব তাড়াতাড়ি হয়ে যেত, তাহলে কিন্তু পরপর আর এই ঘটনাগুলো ঘটতো না। 4 দিনের বাংলাদেশ সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। 9টা 55 মিনিটে তাকে বহনকারী একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এ সময় তাকে বিদায় জানান অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এদিকে অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ মহাসচিবের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, অপতথ্য ছড়ানো থেকে আমাদের রক্ষা করুন, বাকিটা আমরা সামলে নিতে পারবো। অনেক মতপার্থক্য থাকার পরও একটি নতুন বাংলাদেশ গড়তে দেশের মানুষ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। গত বছরের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র আন্দোলনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, শিক্ষার্থীদের কাছে অস্ত্র ছিল না, ছিল কেবল তাদের জীবন। আরও বলেন, শিক্ষার্থীরা স্বাধীনতার জন্য, নিজেদের দেশ ফিরে পাওয়ার জন্য এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য আন্দোলনে নেমেছিলেন। জাতিসংঘ মহাসচিবের সফর বাংলাদেশের মানুষের জন্য আনন্দ বয়ে এনেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। রেলের অগ্রিম টিকিট বিক্রির 3য় দিনে আজ রবিবার বিক্রি হয়েছে 26শে মার্চের টিকিট। সকাল 8টায় রেলের পশ্চিমাঞ্চলের অর্থাৎ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের টিকিট অনলাইনে বিক্রি শুরু হওয়ার ঘণ্টা 2-এর মধ্যে শেষ হয়ে যায় প্রায় সব টিকিট।
প্রায় 13,500 টিকিটের জন্য আধা ঘন্টায় প্রায় 98 লাখ বার হিট হয়েছে। রেল কর্তৃপক্ষ জানায়, ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামলাতে প্রতিটি ট্রেনের নির্ধারিত টিকিটের 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে কাউন্টার থেকে, যা পাওয়া যাবে ট্রেন ছাড়ার 2 ঘন্টা আগে থেকে। এবার ঈদে 10টি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে বলেও জানায় কর্তৃপক্ষ। এখনও টিকিট কালোবাজারি হচ্ছে স্বীকার করে কর্তৃপক্ষ বলছে, অন্যের এনআইডি দিয়ে কেনা টিকিট ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। পঁচিশ তারিখ ট্রেনে অনলাইনের চেষ্টা করছি, পাইনি। পরে এখানে আসলাম, এসে তাও টিকিট পাইনি। সকাল 8:00 থেকে আমি চেষ্টা করছি 2টা টিকিট ইস্যু করার জন্য, কোনো ট্রেনেই সম্ভব হয় নাই আর কি। এনআইডির মাধ্যমে এবং মোবাইলে ওটিপি প্রদানের মাধ্যমে টিকিট বিক্রয়ের যে ব্যবস্থা নিয়েছে, এটা হলো টিকিট যার ভ্রমণ তার এই নীতি বাস্তবায়নের জন্য। এরপরও যে 2-1টা কালোবাজারের বিষয় আসতেছে, নিজের আইডি ছাড়া বা নিজের মোবাইল নাম্বার ছাড়া যদি টিকিটটা ক্রয় না করেন, তাহলে এটার আর সুযোগ থাকে না। জিনিসপত্রের দামের আগুন বা মূল্যস্ফীতির কষাঘাত সহসায় থামবে না বলে শঙ্কা গবেষণা প্রতিষ্ঠান সিপিডির। সংস্থাটির দাবি, ভঙ্গুর আর্থিক খাত, রাজস্ব ঘাটতি আর বিদেশি ঋণ পরিশোধের চাপ থাকায় বাংলাদেশ ব্যাংক জুলাইয়ের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারবে না। সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে 2025-26 অর্থ বছরের বাজেট সুপারিশে এই শঙ্কার কথা তুলে ধরে সংস্থাটি। সেটা করতে হলে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ভঙ্গুর আর্থিক খাত, বিদেশি ঋণ পরিশোধের চাপ এবং নির্ধারিত লক্ষ্যের চেয়ে 1,05,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি নিয়ে এমনিতেই বিপাকে অন্তর্বর্তী সরকার। আরেকটা বিষয় হচ্ছে যে তার উপর ভূ রাজনৈতিক অস্থিরতার প্রভাব। সব মিলিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির শঙ্কা, সহসাই নিয়ন্ত্রণে আসবে না মূল্যস্ফীতি। গত মাসে একটা নিম্নমুখী প্রবণতা, কিন্তু যদি গ্যাসের দাম বৃদ্ধির যে প্রস্তাবটি আছে, সেই প্রস্তাবটা যদি অনুমোদিত হয়, তাহলে কিন্তু এই মূল্যস্ফীতির পরিস্থিতিটা আরো খারাপ হয়ে যাবে। আসছে বাজেটে তাই স্বল্প ও সীমিত আয়ের মানুষের করের বোঝা কমানোর পরামর্শ সিপিডির। হতদরিদ্র মানুষের জন্য সহায়তা বাড়ানোর দাবিও তাদের। প্রতিদিনই পরিবর্তন হচ্ছে, আসছে বাজেটে রাজস্ব কাঠামোতে আমূল পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে সরকারকে তাগিদ দিয়েছে সিপিডি। বাংলাদেশ এটার থেকে অনেক উপকৃত। পাশাপাশি বাজেটে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ উত্তরণে সতর্ক কৌশল নিতে সরকারকে পরামর্শ দিয়েছে সংস্থাটি। অবশ্যই আমাদের ব্যক্তিখাতকে এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য সহায়তা আমাদের করতে হবে। সেটার জন্য স্ট্র্যাটেজি আছে, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি। সুপারিশ করেন আগাম করের বোঝা কমানো সহ অযাচিত করের বোঝা কমানোর। আমাদের দেশের শুল্ক, বাণিজ্য, শিল্পনীতি এবং সামুদ্রিক উন্নয়ন কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা কর নীতি তৈরি করা যায় এবং সেই কর নীতিটা পরিকল্পনা এবং বাস্তবায়ন করা যায়, এরকম প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জন করতে হবে। সিপিডি মনে করে বাজেট কমাতে হবে জ্বালানি খাতের ভর্তুকিতে, বাড়াতে হবে স্বাস্থ্য খাতের বরাদ্দ। অর্থনীতির ভিত শক্তিশালী করতে ক্ষুদ্র ও মাঝারি খাতের কর কাঠামো পুনর্বিবেচনার তাগিদ দেন গবেষকরা। এছাড়াও জুলাই আন্দোলনে নিহত আহত পরিবারের সদস্যদের পুনর্বাসনে আগামী বাজেটে বরাদ্দের প্রস্তাব করার পরামর্শ দিয়েছে সিপিডি। আপনাদের বাজেট প্রস্তাবনায় মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। শিক্ষার মান বৃদ্ধিতে প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নের কাজও করবে সরকার। একথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে বরিশাল নগরীর পিটিআই অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বরিশালের অংশীজনদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। আরও বলেন, সরকারের লক্ষ্য প্রতিটি স্কুল 1 শিফটে করা, আর এ নিয়ে কাজও চলছে। এছাড়া যেসব বিদ্যালয় 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত চালু আছে, তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সামনের বছর থেকে হয়তো আর ভর্তি নেওয়া হবে না। আমাদের বর্তমান লক্ষ্য প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা। এর মানে এই না যে আমরা অবকাঠামো বা লজিস্টিক যে প্রবলেমগুলো রয়েছে সেই বিষয়গুলোকে আমরা অস্বীকার করছি, সেগুলো চলমান থাকবে। আমাদের টার্গেট হচ্ছে আমাদের প্রত্যেকটা স্কুল 1 শিফটে চলবে, এটা কিন্তু আমাদের টার্গেট। এবার দেখবেন সানকুইক নিবেদিত ঈদ বাজারের খবর। ঈদ উপলক্ষে জমে উঠেছে বিপণী বিতানগুলো। পোশাকের সঙ্গে মানানসই জুতা কিনতে ব্যস্ত ছোট বড় সব বয়সীরা। সাধ্য অনুযায়ী সাধারণত পোশাকের সঙ্গে মানানসই ডিজাইনের জুতা কিনতে পছন্দ করেন ক্রেতারা। তাই তো ব্র্যান্ডের জুতার পাশাপাশি জমে উঠেছে লোকাল জুতার কেনাকাটাও।
আসছে ঈদের জন্য জুতা বাছাইয়ে ব্যস্ত ছোট বড় সবাই। কারো পছন্দ আরামদায়ক জুতা, কেউ বা রং ও কারুকাজের তারতম্য করে হালের চাহিদা অনুযায়ী ফ্যাশনেবল জুতা কিনছেন। ঈদের কেনাকাটায় দাম নিয়ে সামান্য অভিযোগ থাকলেও ক্রেতাদের পছন্দ দেশীয় পণ্য। তারা সবাই রেট বেশি বলতেছে, এখন তার সাধ্যগুলোই কম বেশি নেবে, তো আমার কাছে বেশি লাগতেছে। জুতোর কালেকশনগুলো খুবই ভালো, আর সেই হিসেবে দামগুলো সাধ্যের মধ্যে আছে, রিজনেবলের মধ্যেই আছে। ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে জুতা কিনলাম, দেখতেছি পছন্দ হলে আর একটা নিব। এই তো রেঞ্জ এখন মোটামুটি আগের থেকে একটু বেশি, দাম তো ছাড়তেছে না, এই দেখতেছি আর কি। বৈশ্বিক পরিস্থিতির জোরে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিক্রেতারা। রমজান চুকেল আপনার শুরু হয়েছে, ভালো বেঁচে কিনে আমাদের শেষ পর্যন্ত হবে ইনশাল্লাহ। মোটামুটি আলহামদুলিল্লাহ 15 রোজা থেকে শুরু হয়, ওখান থেকে ভালো একটা কি সেল আসে। আমাদের জুতার বেচা কিনাটা কিছুদিন পর থেকে শুরু হবে, লাস্ট পর্যন্ত আশা করি গতবারের থেকে এবার অনেক ভালো হবে। সামনের দিনগুলোতে জুতা বিক্রি আরও বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ৭৩ বছর ধরে ইফতারে রাজশাহীর বাটার মোড়ের জিলাপির স্বাদ নিচ্ছেন রোজাদাররা। ১৯৫২ সালে রানী বাজার রেস্টুরেন্ট নামে যাত্রা শুরু করেছিলেন তমিজউদ্দিন। তখন হরেক স্বাদের মিষ্টির সাথে ছিল জিলাপি। পর সুখ্যাতি ছড়িয়ে যাওয়ায় ১৯৭৪ সাল থেকে বিক্রি শুরু করেন শুধু জিলাপি। এই কারণে রেস্টুরেন্টের নাম হারিয়ে গেলেও জিলাপির স্বাদ যেন রয়ে গেছে আগের মতোই। ইফতারের আগে অধিকাংশ দোকানপাটে কেনাকাটা প্রায় বন্ধ, তবে একটি দোকানে তখনও মানুষের লাইন লেগেই আছে। কোনো সাইনবোর্ড বা আসবাবপত্র না থাকলেও শুধু স্বাদের টানে এ দোকানে ভিড় করেন মানুষ। 10 বছর 12 বছর বয়স থেকে আমরা এখানকার জিলাপিটা খাই। সুন্দর করে এই টেস্টের কারণে আর কি আসা হয়। টেস্টটা সবার চাইতে একটু আলাদা, ভিন্ন ধরনের। প্রতিষ্ঠাতা তমিজউদ্দিনের 3 নাতি বর্তমানে দোকানটি পরিচালনা করছেন। বলছেন রমজানে বেড়ে যায় জিলাপির চাহিদা। এবছর বিক্রি হচ্ছে 220 টাকা কেজিতে। আমার আব্বা বলতো গল্প করতো, এরকম যারা জিলাপি খাওয়ার ইচ্ছা হবে সেদিন আমার কাছে আসে। আমরা ওই ধারাবাহিকতা ধরে রেখে ব্যবসাটা চেষ্টা করি। 70 বছর আগে যে রেসিপি ওটাতেই চলছে। বাবা যেভাবে দাদা যেভাবে চালিয়েছে আমরা ইনশাল্লাহ সেভাবেই চালাচ্ছি, সে প্রসেসিংয়েই চালাচ্ছি। আমাদের কোনো যে 2 নম্বরের চিন্তাভাবনা বা খারাপ চিন্তাভাবনা এগুলা নাই। ইফতারিতে পছন্দের তালিকায় থাকা এই জিলাপি তৈরি হয় চালের আটা, ময়দার সাথে কালাইয়ের আটা ব্যবহার করে। আমার চাকরির বয়স হলো 42 বছর। আগে যা বিক্রি হতো তার থেকে রোজার মাসে ভালো বিক্রি হয়। অন্য সময়ে এই জিলাপি দিনে 2.5 থেকে 3 মণ বিক্রি হলেও রমজানে বিক্রি হচ্ছে প্রায় 4 মণ। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। তুরস্কের রমজান মানে বৈচিত্র্যে ভরা। মসজিদগুলোকে সাজানো হয় বর্ণিল সাজে। ঢাক, ঢোল, দামামার শব্দে সেহরিতে জেগে ওঠে পুরো ইস্তাম্বুল। আর ইফতারে প্রায় প্রতিটি ঘরেই তৈরি হয় বাহারি খাবার। তুরস্ককে বলা হয় মসজিদের দেশ। প্রায় 85,000-এর বেশি মসজিদ রয়েছে এই দেশে। রমজান মাস উপলক্ষে এই মসজিদগুলো সাজে আলোকসজ্জায়। আর তুরস্কের ইফতার মানেই রাজকীয় আয়োজন। অন্যান্য দেশের মতো তুর্কিদের ইফতারেও থাকে নানা বৈচিত্র্য। শুরুটা করে তারা খেজুর দিয়ে, অনেকে আবার খেজুরের পরিবর্তে খান জলপাই। সাথে থাকে তুরস্কের শরবত, আয়রান। এছাড়াও রমজান উপলক্ষে তৈরি করা হয় বিশাল আকারের রুটি। প্রায় প্রতিটি ঘরেই তৈরি করা হয় কাবাব, তুলুম্বা, বোরেক সহ নানা ধরনের সুস্বাদু খাবার। ইফতারের মতো সেহরিতেও রয়েছে তাদের বৈচিত্র্যতা। ঢাক, ঢোল, দামামার শব্দে সেহরিতে জেগে ওঠে পুরো ইস্তাম্বুল। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় 9 মাস পর পৃথিবীতে ফেরত আসছেন নভোচার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাদেরকে ফেরাতে মহাকাশের উদ্দেশ্যে 4 নভোচারীকে নিয়ে রওনা দেয় ইলন মাস্কের মহাকাশযান স্পেস এক্স ক্রু 10। স্থানীয় সময় রবিবার মহাকাশে গিয়ে পৌঁছেছে মিশনটির ফ্যালকন 9 রকেট। সবকিছু ঠিক থাকলে বুধবার পৃথিবীতে ফিরে আসতে পারেন এই 2 নভোচারী। গত বছরের 5 জুন বোয়িংয়ের মালিকানাধীন মহাকাশযান স্টারলাইনারে করে 8 দিনের পরীক্ষামূলক মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় নাসার 2 নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। শুরু থেকেই তাদের অভিযান ঘিরে মহাকাশযানটির যান্ত্রিক ত্রুটির কারণে দেখা দেয় বিপত্তি।
Lots of cheering here in the room. Big মহাকাশযানে একে একে কেটেছে প্রায় 9 মাস। এবার তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে স্থানীয় সময় শুক্রবার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় এলন মাস্কের স্পেস এক্স ক্রু 10 মিশনের ফ্যালকন 9 রকেট। এরই মধ্যে আন্তর্জাতিক স্পেস স্টেশন ISS এ গিয়ে পৌঁছেছে মহাকাশযানটি। নাসা জানায় এই মিশনে রয়েছেন 4 নভোচারী। তারা হলেন অ্যান ম্যাকক্লেইন, নিকোল আয়ার্স, জাপানের মহাকাশ সংস্থার নভোচারী তাকুয়া ওনেশি ও রুশ নভোচারী কিরিল পেসকোভ। সবকিছু ঠিক থাকলে আসছে বুধবার ড্রাগন ক্যাপসুলে করে সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরের পাশাপাশি ফেরত আসবেন নিক হেগ এবং আলেকজান্ডার গর্ভুনভ। এরপরই ওই মিশনে স্থলাভিষিক্ত হবেন ওই 4 নভোচারী। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব, সরাসরি চলে যাচ্ছে সেখানে। সোলার প্যানেলে আমরা বলতে পারি যে একটা আমাদের এই সেক্টরে আমরা আবার একটা বড় একটা প্রচুর জব তৈরি হবে এবং আমরা একটা এক্সপোর্ট পাওয়ার হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা আছে। আর চায়নাতে সফরে স্যার পিকিং ইউনিভার্সিটিতে একটা বক্তব্য রাখবেন স্টুডেন্টদের জন্য। এবং পিকিং ইউনিভার্সিটি, আপনি জানেন পিকিং ইউনিভার্সিটি চায়নার খুবই নামকরা একটা ইউনিভার্সিটি, গ্লোবাল র্যাঙ্কিংয়ে ওইটা প্রায় টপ 10 এর মধ্যে থাকে। তো এই পিকিং ইউনিভার্সিটি এট দ্য সেম টাইম স্যারকে একটা অনারারি ডক্টরেট অনারে ভূষিত করবেন। এছাড়া উনি হাইটেক পার্কে যাবেন। ওদের চাইনিজদের যারা হাইটেক পার্ক, ওরা কিভাবে, আপনি জানেন চায়না হ্যাজ এমার্জ অ্যাজ ওয়ার্ল্ডের খুবই অনেকে বলেন যে নাম্বার 1 হাইটেক কান্ট্রি হিসাবে এমার্জ করেছে। তো তাদের যে কাটিং এজ টেকনোলজিগুলো কোথায় কোথায়, ওরা ইভিতে ওয়ার্ল্ডের এখন নাম্বার 1, ইভি মানে ইলেকট্রিক ভেহিকল। তারপরে হচ্ছে সোলার প্যানেলে ওরা নাম্বার 1। ওরা আপনার দেখেন চিপ টেকনোলজিতে ওরা খুব, সেমিকন্ডাক্টরে ওরা খুব এগিয়ে গিয়েছে। তো এগুলো হাইটেক পার্কে উনি একটু ভিজিট করবেন। এছাড়া ওনার পুরো ভিজিটটা 4 দিনের সফরটা অনেকগুলো এঙ্গেজমেন্ট হবে, অনেক ধরনের মিটিং হবে। আমরা আপনাদেরকে সামনের এই যে 26 তারিখের আগ পর্যন্ত আমরা আরো 2-1টা প্রেস কনফারেন্সে আপনাদেরকে আমরা হাইলাইট করব। তো যেগুলো কথা হবে চায়নার সাথে, একটা বড় এমফাসিস হবে যে চাইনিজ ফ্যাক্টরিগুলো কিভাবে বাংলাদেশে রিলোকেট করা যায়, যাতে বাংলাদেশ একটা এমার্জিং একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হয়। আমরা ম্যানুফ্যাকচারিং। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।